যে বাংলাদেশে বর্তমানে তরুণদের জন্য সবচেয়ে বড় সমস্যা সংকট হচ্ছে মাদকাসক্তি, এবং এটা কিভাবে তরুণদেরকে আক্রমণ করছে তার একটা পরিসংখ্যান আসছে। দেখা যাচ্ছে যে দৈনিক মাদক খাতে সারা বাংলাদেশে ব্যয় হচ্ছে 20 কোটি টাকা। তরুণরা যে মাদক দ্রব্য সেবন করছে তার টোটাল যোগফল হলো 20 কোটি টাকা। 365 দিয়ে যদি গুণ করা হয় তাহলে এক বছরে মাদকের পেছনে ব্যয় হচ্ছে 7,300 কোটি টাকা। কল্পনা করা যায় একটা দেশের কি করুণ অবস্থার মধ্যে আমরা আছি। এরপরে তরুণদের নিয়ে যে বক্তব্য, বাংলাদেশের তরুণদের বিষয়ে একটা প্রতিবেদন দৈনিক ইত্তেফাকে 2 দিন আগে প্রকাশিত হয়েছে। সেখানে বেকারত্বের একটি চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। বলা হয়েছে বাংলাদেশে বর্তমানে প্রায় 15 to 17% তরুণ তারা সম্পূর্ণ বেকার। আর এগ্রিগেট টোটাল যে কর্মসংস্থানের অবস্থা সেটা গার্মেন্টস সহ সব কিছুকে যদি সামনে আনা হয় তাতে বাংলাদেশে এখনও 4.5 থেকে 5% মানুষ বেকারত্বের অভিশাপে জর্জরিত হয়ে আছে। একটি দেশের সরকারের প্রধান কাজ হলো যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করা। উদাহরণ হিসেবে জাপানের কথা আসে। জাপানে যারা গিয়েছেন বা জাপান সম্পর্কে যাদের স্টাডি আছে তারা দেখবেন যে যখন একজন ছাত্র 13 বছর বয়সে উপনীত হয় তখন থেকেই তাকে কাজের সাথে জড়িয়ে দেওয়া হয়। সে কাজ করে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্র গঠনে তার ভূমিকা পালন শুরু হয়, যেটা আমাদের দেশে কল্পনাই করা যায়। আজকে আমাদের দেশের তরুণরা বিপ্লব করলো, রক্ত দিল, আন্দোলন করলো, সংগ্রাম করলো, আজকে সেই তরুণদের কন্ট্রিবিউশনটাও স্বীকার করা হচ্ছে। সবচেয়ে বড় আশ্চর্য, পৃথিবীর 400 গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে সবচাইতে বেশি আলোচিত এবং স্বল্প সময়ের মধ্যে সফল একটি আন্দোলন হলো বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলন। বলা হয় 36, আসলে তো মানলে 17 ডেজ, মাত্র 17 দিনে একটা স্বৈরাচারের পতন হল। যে তরুণরা পরিবর্তনের প্রত্যাশা নিয়ে এই পরিবর্তনটা করলেন, রক্ত দিলেন, সেই পরিবর্তনকে কবররচনা করে দেওয়া। 270 দিন ব্যয় করা হলো সংস্কার প্রস্তাব রেডি করতে, স্বাক্ষর করলেন। তরুণরা আশা করেছিল যে এবার কিছু সংস্কার হবে, সংবিধান, উৎপাদন, বিনিয়োগ, কর্মসংস্থান, বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন, জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, সামাজিক সিকিউরিটি, সব জায়গায় একটা পরিবর্তন হবে, কারণ প্রস্তাবটা সব জায়গায় ছিল। কিন্তু আজকে বলা হচ্ছে কি, পার্লামেন্টে দাঁড়িয়ে খুবই প্রত্যেকটি মানুষের হৃদয়ে এই বক্তব্যটি আঘাত করেছে যে সংস্কারের বাহানা করে নির্বাচন পিছিয়ে যায় কিনা, এই সন্দেহ বা এই আশঙ্কা থেকে আমরা জুলাই সনদ মেনে নিয়েছিলাম, স্বাক্ষর করেছি। কত বড় প্রতারণার কথা! যে জাতি সংস্কার চায়, পরিবর্তন চায়, রিফর্ম চায়, সেই জাতির সামনে বক্তব্যটা দেওয়া হয়। অর্থনৈতিক দিক থেকে আমি বলতে চাই যে আগামী 7ই জুন সংসদে বাজেট অধিবেশন শুরু হবে। নিঃসন্দেহে অর্থমন্ত্রী অত্যন্ত সুন্দর ব্রিফকেস ভর্তি কিছু কাগজ নিয়ে মূল পয়েন্টগুলো উপস্থাপন করে বলবেন যে বাদ বাকিগুলো হোলসেলে পাওয়া যাবে এবং ওইগুলো কোটিতে বলে গণ্য হবে। এরপরে আমাদের সংসদ সদস্যগণ সেখানে বক্তব্য রাখবেন। কিছুদিন বক্তব্য দেওয়ার পর একটা সম্পূরক বাজেট পাস হবে এবং সরকারের উপস্থাপিত বাজেটটিও কণ্ঠভোটে সেখানে পাস হয়ে যাবে। হয়তো দয়া করে কিছু সংশোধনী সহ অনেকগুলো প্রশ্ন থেকে যাবে, জাতিকে এই প্রশ্নের মীমাংসা করতে হবে। একটি হলো সোশ্যাল সিকিউরিটি, যেটা বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি খাত হওয়া উচিত। আর অন্যান্য যেগুলি আছে, কৃষি, শিল্প, বাণিজ্য, শিক্ষা, এই ব্যাপারে আমি কথা বলবো না। 55 বছর যাবৎ এইগুলি আলোচনা হচ্ছে, কিন্তু কৃষির কোনো পরিবর্তন হয় না। আপনি দেখেন কৃষিভিত্তিক বাংলাদেশ জিডিপিতে এবং এখনও বাংলাদেশের যে সামগ্রিক উৎপাদন, কৃষির অবদান সবচেয়ে বেশি, কিন্তু সেই কৃষি খাতে
সরকারের যে বাজেট সেই বাজেট এখনও অনেক কম। কি পরিমাণ, যেহেতু বাজেট প্রস্তুতি চলছে এটা এখনই নিরূপণ করা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।